হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছ তিনটি ঘটনা, এবং তিনটি ঘটনায় তোমাদের দারুণ লাগতে চলেছে। তিনটি ঘটনাই একদম তিন রকম। প্রথম ঘটনাটা শুনে তোমাদের খুব মায়া লাগবে, আমাদের সমাজের রূপটা তোমরা দেখতে পাবে। দ্বিতীয় ঘটনাটা খুব ডেঞ্জারাস একটা ঘটনা, এবং তৃতীয়টাও একদম অন্য স্বাদের ঘটনা। তো প্রতিদিনের মতো আজকের এই এপিসোডটাও জমজমাট হতে চলেছে। আশা করছি তোমরা লাইক কমেন্ট করে দিয়েছো। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। কে কোথায় থেকে ঘটনা শুনছো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। তো আর দেরি করব না, আমরা ভূতের রাজ্যে পাড়ি দেব। সেই রাজ্যে পাড়ি দিতে গেলে কি করতে হয়? অবশ্যই টুক করে কানে হেডফোনটা লাগিয়ে নিতে হয়। আশা করছি তোমরা লাগিয়ে নিয়েছো এবং সিট বেল্ট বেঁধে নিয়েছো। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, কেমন আছো? আমি পায়েল, মুর্শিদাবাদ থেকে বলছি। আমি তোমার চ্যানেলের নতুন শ্রোতা। আজকে আমি তোমার সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটা আমি আমার পাড়ার এক দাদুর কাছ থেকে শুনেছি। বলে রাখি, সেই দাদু কিন্তু একজন ওঝা। তিনি ভূত ছাড়ানোর কাজ করতেন। উনি জীবনে এত মানুষের উপকার করেছেন, কিন্তু তার বিনিময়ে উনি সামান্য চাল, সবজি বা আটা ছাড়া কোনোদিনই কিছু নেননি। উনি টাকা পয়সা নিয়ে কখনোই কাজ করতেন না। আমরা এরকমও দেখেছি যে উনার বাড়িতে একটা পরিবার রোজ ভাত, ডাল, নিরামিষ যা যা আহার তাদের বাড়িতে হয়েছে সব কিছুই তাকে দিয়ে গেছে। পরবর্তীতে জানতে পেরেছিলাম যে উনার ছেলের বৌমাকে ভূতে ধরেছিল, আর সেটা তিনি ছাড়িয়ে দিয়েছিলেন। তার বিনিময়ে তাকে প্রচুর টাকা পয়সা দিতে চাইলেও তিনি নেননি। তিনি বলেছিলেন তিনি তার বাড়িতে 10 দিন খাবেন। এহেন ভালো মানুষের কথা তোমার চ্যানেলে না বললেই নয়। তিনি বর্তমানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ, এবং পাড়ার সবাই মিলে উনার সেবা শুশ্রূষা করছি। আশা করছি তোমাদের সবার প্রার্থনায় উনি আবারও সুস্থ হয়ে উঠবেন। তিনি তার শিষ্যকে তৈরি করে রেখে গেছেন, যে নিজেও বিবাহ করবে না, আর সারা জীবন শুধুমাত্র আহারের বিনিময়ে মানুষের সেবা করবে। যাই হোক, ঘটনাটা আমি ওনার ভাষাতেই তোমাকে বলছি। ঘটনাটা আজ থেকে প্রায় 30 বছর আগেকার। তখন আমার বয়স ওই 40-এর কোঠায়। আমি আমার মতোই নিজের জীবন খুব ভালো মতোই কাটাচ্ছিলাম। একদিন দুপুরবেলা আমার বাড়িতে এক ভদ্রলোক আর এক ভদ্র মহিলা আসে। তাদের মুখ দেখে মনে হচ্ছিল যে তারা চিন্তায় আছে। আমি ওনাদেরকে ভেতরে আসতে বললাম এবং জল খেতে দিলাম। ওনারা কোনো কিছু করবে তার আগে আমি বললাম, দেখুন, আমি একজন সাধারণ ওঝা মাত্র। আপনাদের কতটুকু সাহায্য করতে পারবো আমি জানি না, কিন্তু আমার দ্বারা যদি আপনারা উপকৃত হন, তবে কিন্তু ওই টাকা পয়সা বা ধন সম্পত্তি আমাকে দিলে চলবে না। আমি কিন্তু চাল, ডাল, আনাজপাতি আপনার থেকে নেব, কারণ আমি কিন্তু কাজের জন্য কোনোদিনও টাকা পয়সা নেই না। ওনারা বললেন, বাবা ঠাকুর, আপনি যদি আমাদের সাহায্য করেন তো সারা জীবন আপনার খাওয়া পড়ার দায়িত্ব আমরা নেব। আমি কিছু বলতেই যাচ্ছিলাম, ভদ্রমহিলা আমাকে থামিয়ে দিয়ে আমার পায়ে লুটোপুটি খেতে খেতে বলে, আমার ছেলে মেয়েকে বাঁচান, ওদের বড্ড বিপদ। আমি তখন বলি, আরে বাবা, আপনারা যদি আমাকে কথা খুলে না বলেন, এরকম কান্নাকাটি করেন, তাহলে কি করে হবে বলুন দেখি। উঠুন উঠুন, উঠে আপনারা বসুন, বসে আমাকে বলুন যে কি সমস্যা হয়েছে। আমার প্রাণ থাকতে আমি দুটো শিশুর কোনো ক্ষতি হতে দেব না, এই আপনাদের কথা দিলাম। নিন, এবার বলুন দেখি কি হয়েছে। যত দেরি করবেন তত আপনাদের বাচ্চার ক্ষতি হবে। ভদ্রলোক প্রথমে বলতে শুরু করল, আমি কলকাতার এক সরকারি দপ্তরে কাজ করি। ছেলে মেয়েদের নিয়ে, স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম নর্থ বেঙ্গলের জঙ্গলে। আমার স্ত্রী আসলে পাহাড় আর জঙ্গল দেখতে খুবই ভালোবাসে, তাই 6 মাস অন্তর অন্তর কখনো পাহাড় আবার কখনো জঙ্গলে তাকে নিয়ে যাই। তো এইবারে গিয়ে আমরা একটা কটেজে উঠি। কটেজটা মোটামুটি বেশ বড় ধরনেরই ছিল, আর এই অ্যাম্বিয়েন্সটাও দারুণ ছিল। তো আমরা কটেজের একদম কোণের দিকে একটা রুম নেই, যে রুমেই আমরা 4 জন ছিলাম। কটেজের চারপাশে 500 মিটারের মধ্যে কোনো বাড়িঘর ছিল না। অনেকটা দূর হেঁটে গিয়ে তারপর কোনো দোকান, বাড়িঘর, লোকজনের অস্তিত্ব পাওয়া যেত। এই কটেজের সীমানার মধ্যেই থাকতো কটেজের কিছু স্টাফের পরিবার।
যারা হয়তো অন্যান্য কোনো গ্রাম থেকে এসে সেখানে কাজ করত। এরকমই একটা স্টাফের পরিবারের একটা ছোট্ট বাচ্চা মেয়ের সাথে আমাদের পরিচয় হয়। বাচ্চাটির নাম ছিল মায়া। মানুষ বলে না, নামের সাথে চরিত্রের প্রচুর মিল। এই বাচ্চাটির নামের সাথেও ওর চরিত্রের অনেক মিল ছিল। গায়ের রং কুচকুচে কালো, চোখগুলো ডাগর ডাগর, মুখটা যেন পান পাতার মতো, ঠোঁটগুলো পুরো গোলাপের পাপড়ির মতন, হাসলে মুক্তোর মতন সাদা দাঁতগুলো বেরিয়ে যায়, আর 2 গাল ভর্তি টোল, যেন তার রূপ আর হাসিকে কয়েক হাজার গুণ বাড়িয়ে তোলে। এরকম মিষ্টি একটা মেয়ে আমাদের রুমের পাশে ঘোরাঘুরি করছিল। সেটা দেখে আমার স্ত্রী তাকে ডাক দেয়, সোনামা, এদিকে এসো তো। মেয়েটি আমার স্ত্রীর ডাকে ফিরে তাকায় আর দৌড়ে অন্যদিকে চলে যায়। একটু মনক্ষুণ্ণ হয় সে, যে একটা বাচ্চাকে সে ডাকলো, সে বাচ্চাটা এভাবে দৌড়ে চলে গেল। 1 মিনিটের মধ্যে কটেজের একজন স্টাফ এসে বলে, আপনারা ওই বাচ্চাটাকে কি ডেকেছিলেন? আমি উত্তর দিই যে হ্যাঁ, আমার স্ত্রী ডেকেছিল। লোকটা চলে যায়। এর মিনিট 2 বাদে সে ফিরে আসে। তখন আমার স্ত্রী আর আমি বাইরে পায়চারি করছিলাম। ছেলেমেয়েরা ঘরে খেলা করছিল। মেয়েটা আমাদের দিকে আসছে দেখে আমার স্ত্রী একটু খুশি হয়। সে সামনে এসে বলে, আমি মালিকের থেকে অনুমতি নিতে গিয়েছিলাম দিদিমণি। আসলে আমাদের এখানকার যিনি মালিক আছেন, উনি আমাদের বলে দিয়েছেন যে কোনো অতিথি আসলে আমি যেন ওনাদেরকে বিরক্ত না করি। যদি আমার নামে কোনো অভিযোগ আসে তাহলে আমার মাকে কাজ থেকে বের করে দেবে। যদি আমার মাকে কাজ থেকে বের করে দেয় তাহলে আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। দয়া করে আমাকে ভুল বুঝবেন না দিদিমণি। আমার স্ত্রী তখন বাচ্চাটার কাছে যায় এবং বাচ্চাটিকে এক ঝটকায় কোলে তুলে নেয় আর বলে, এই পাকা বুড়ি, কে তোর দিদিমণি? আমি কি তোকে পড়াই? তুই আমাকে কাকিমণি বলে ডাকবি। এই বলে বাচ্চাটিকে অনেক আদর করতে শুরু করে দিল। এরই মধ্যে বাচ্চাটির নামও জেনে গেছি, ওর নাম মায়া। সেই সময় একটা মেয়ে গিয়ে এলো আমাদের দিকে। মুখের গরম দেখেই বুঝতে পারলাম এটা মায়ার দিদি হবে। মেয়েটির সামনে এগিয়ে আসায় আমি একটু ইতস্তত বোধ করতে শুরু করি আর বলি, আসলে তোমার বোনকে আমার স্ত্রী। দেখলাম মেয়েটি একটু হাসলো, এরপর বলল, ও আমার বোন নয়, ও আমার মেয়ে। অবাক হয়ে যাই, কারণ মেয়েটির বয়স 18-র বেশি হবে না, আর তার মেয়ের বয়স 5 থেকে 6 বছর, অর্থাৎ মেয়েটার কত কম বয়সে বিয়ে হয়েছে। মেয়েটাকে আরও কিছু বলতে যাব, এমন সময় মেয়েটি আমাদেরকে বলে, বাবু, আপনাদেরকে মায়া বিরক্ত করছে না? আসলে ও প্রচণ্ড ছটফটে আর খুব চঞ্চল। আপনাদের মতো মালিকদের সাথে যদি আমরা খারাপ ব্যবহার করি তবে আমাদেরকে কাজ থেকে বের করে দেবে। তখন অতটুকু বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব বলুন? এই পোড়ামুখের যদি কোনো ভুল থাকে তাহলে তাহলে ক্ষমা করে দিন বাবু ওকে। আমি কিছু বলতে যাব, এমন সময় আমার স্ত্রী বলে, তোমার মেয়ের মতন লক্ষ্মী মেয়ে আমি আমার জীবনে খুব কম দেখেছি। কেন ও বিরক্ত করবে? আর অতটুকু বাচ্চা যদি বিরক্ত করেও থাকে তবে কি হয়েছে? মায়ের মা উত্তর দেয়, আসলে দিদিমণি, আমরা বড্ড গরিব মানুষ। ওর বাবাটা আমাদের অনেক আগেই বাড়ি থেকে বের করে দিয়েছে। আসলে মেয়ে মানুষ সন্তান জন্ম দিয়েছিলাম তো, তার গায়ের রংটা মা কালীর মতো কালো, তাই জন্য ওর বাপের সহ্য হয়নি কো। এই কথাটা শুনে আমাদের মনটা না বড্ড খারাপ হয়ে গেল। আমরা ওদেরকে বললাম, চলো বাকি কথা রুমে গিয়ে বলবো। মায়ার মা বলল, না না দাদাবাবু, এমন কাজটি করবেন না, মালিক দেখলে আমাদেরকে তাড়িয়ে দেবে। আমি বললাম, আরে তুমি চলোই না, কিছু বলবে না, আমি আছি তো। কিছু বললে আমি বলে দেবো যে আমি ডেকে নিয়ে গিয়েছিলাম। আমাদের রুমে আমরা কাকে অ্যালাউ করব সেটা তো একান্ত ব্যক্তিগত ব্যাপার। এতে আশা করি তোমাদের মালিকের কোনো আপত্তি থাকার কথা নয়। এরপর আমার স্ত্রী মায়া এবং ওর মাকে নিয়ে আমাদের রুমে চলে গেল। সেখানে ওরা মাটিতেই বসছিল। ওদেরকে জোর করে বিছানায় বসানো হলো। কথায় কথায় জানতে পারলাম ওরা জাতিতে সাঁওতাল। তো রুমে আসার পরে আমাদের ছেলেমেয়েরা মায়াকে দেখে বেশ কিছুটা বিরক্ত হলো, কিন্তু যেহেতু আমাকে ভীষণ ভয় পায় সেই জন্য কিছু বলার সাহস পেল না। মায়া ওদের দুজনের সাথে খেলতে চাইলে ওরা রাজিও হচ্ছিল না। ব্যাপারটা মায়ার মা বুঝতে পেরে মায়ার হাত ধরে বলে, দিদিমণি, আমরা এখন যাই, ওর খাবারের সময় হয়ে গেল, পরে আসব। ওরা চলে যেতেই আমাদের ছেলেমেয়েরা আমাদের সাথে প্রচণ্ড ঝগড়া করতে শুরু করে।
ওদের একটাই বক্তব্য, মায়াকে কেন নিয়ে আসা হয়েছে। আসলে আমার ছেলেমেয়েরা প্রচণ্ড হিংসুটে, ওরা আর অন্য কোনো বাইরের বাচ্চাকে সহ্য করতে পারে না। যথারীতি আমি বলি, বেশ করেছি নিয়ে এসেছি, তাতে তোমাদের অসুবিধে কোথায়, ওকে তোর মা নিয়ে চলেই গেল। সেদিন সারাটা রাত কাটল নির্বিঘ্নে। পরদিন সকালে খেলতে খেলতে মায়া আমাদের কটেজের সামনে আসে। এই দেখে আমার ছেলেমেয়েরা বলে, এই মেয়েটা, তুই এখানে কি করছিস? চলে যা, যা, কোনোদিনও আসবি না এদিকে। আমার স্ত্রী কথাটা শুনতে পেরে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে সপাটে দুজনকে চর মারে। এরপর বলে, অসভ্য ছেলেদের দল, তোদের সাহস হয় কি করে একটা অতটুকু বাচ্চাকে এসব বলার? এরপরে ওদের দুজনকে ঘরে নিয়ে চলে আসে। আর মায়ার সাথে দেখা হয়নি। পরে খোঁজ নিয়ে জেনেছিলাম মায়া আর ওর মাকে বের করে দিয়েছে কিছু কারণের জন্য। এরপর আমরা কলকাতায় ফিরে আসি। সেখানে আসার পর মায়ের কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ অনেকদিন পর মাঝরাতে স্বপ্ন দেখছি মায়া এসেছে আমার স্বপ্নে আর বলছে, ওই দিন আমাদের কোনো দোষ ছিল না, কেবলমাত্র তোমার ছেলে আর মেয়ের জন্য আজকে আমি আমার মা এই পৃথিবী থেকে চলে গিয়েছি। আর কিছু দেখলাম না। এটা সাধারণ স্বপ্ন ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু সকালবেলা আমার মেয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেও রাজি হলো না। ওই দিন বিকেলে ছেলেটাও অসুস্থ হয়ে পড়ল। ওই দিন রাতে শুরু হলো আসল ঘটনা। ছেলে মেয়ের খাবার পরিমাণ বাড়তে থাকে। ওরা যা খাচ্ছিল সেটা বড় মানুষও খেতে পারবে না। যত রাত বাড়ে তত ওদের পাগলামি বাড়তে থাকে। ছেলে বলে, তোদের কোনো ক্ষতি আমি করিনি, তবুও আমাদেরকে শাস্তি পেতে হচ্ছে। মেয়ে বলে, আমি তোদের কাছে যেতে চাইনি, তোরাই আমাকে ডেকে নিয়ে গিয়েছিলিস, এরপর তোরা আমাকে এরকম কষ্ট দিলি। আমি দেখলাম ছেলেটা কোথা থেকে একটা কাঁচা ছোট্ট মাছের অংশ নিয়ে এসেছে আর সেটা দুজনে মিলে খাচ্ছে। সেটা দেখে আমরা বুঝে যাই এটা কোনো পাগলের প্রলাপ নয়। তাই জন্যই ভোর থাকতে থাকতে আমরা বাড়ি থেকে কোনো রকম পালিয়ে আপনার কাছে চলে আসি। আপনি আমাদের বাড়ি চলুন, নয়তো আমাদের ছেলে মেয়েদের আমি বাঁচাতে পারবো না। সবটা শুনে আমি সময় নষ্ট না করে ওনাদেরকে বলি, আমি এই মুহূর্তে আপনাদের বাড়ি যাব। তারা দুপুরবেলা বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার জন্য। তবুও বাড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। ছেলে মেয়েকে ততক্ষণ অন্য একটা ঘরে আটকে রাখা হয়েছে। আমি বলি, ওরা আজকের মতো আটকাই থাক, অন্য একটা ঘরে আমাকে থাকার ব্যবস্থা করে দিন, আর আজকের রাতটা আপনারা ঘরেই থাকুন। ওনারা আপত্তি করেন না। সারা রাত ছেলে আর মেয়েটার খুব জোরে জোরে চিৎকার করার শব্দ আমরা শুনেছি। পরদিন সকালবেলা আমরা গিয়ে ওই ঘরের দরজা খুলে দেই। দরজা খোলার সাথে সাথে ওরা বাড়ির থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু আসতে পারে না, কারণ আমি দরজার সামনে গণ্ডি দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ঘরে ঢুকি। ওরা আমার দিকে তাকিয়ে ফুঁসছে আর বলছে, কেন কেন আমাদের পথের কাটা হচ্ছিস? এদেরকে আজকে আমরা মারবই। আমি তখন বলি, তোরা কিচ্ছু করতে পারবি না, কেন এদের পেছনে পড়ে আছিস? তাড়াতাড়ি বল, তবে আমি তোদের মুক্তির ব্যবস্থা করব। দেখলাম ওরা দুজন একটু শান্ত হলো। ছেলেটা বলল, আমি লক্ষ্মী, মায়ার মা। আমার মেয়ে যখন এই দাদা বৌদির ঘরের সামনে গিয়েছিল খেলতে, তখন দাদাবাবুর ছেলেমেয়েরা ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। ওকে তাড়ানোর ব্যাপারটা মালিক পক্ষ দেখতে পেয়ে আমাদের দুজনকে ডাকে আর আমাদেরকে কাছ থেকে বের করে দেয়। আমরা অনেক কাকতে মিনতি করেছি, তবু আমাদের কথা শোনেনি। বাধ্য হয়ে আমি মেয়েকে নিয়ে ট্রেনে ঝাঁপ দেই। এই বলে ছেলেটির মধ্যে থাকা লক্ষ্মী কাঁদতে থাকে। আমি ওদেরকে প্রতিশ্রুতি দেই, বাচ্চাগুলোকে ছেড়ে দে, ওরা না বুঝে সব করেছে। তোদেরকে কথা দিলাম, তোদের মুক্তি ও শ্রাদ্ধর ব্যবস্থা আমি করব। লক্ষ্মী এবং মায়া বাচ্চাগুলোকে ছেড়ে দেয়। ভদ্রলোককে বলে ওদের শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করা হয়। এরপর আর কিচ্ছু হয় না। আজ সমিতদা, এত বড় একটা ঘটনার মধ্যে তুমি আমাকে বলতেই পারো ওইটুকু বাচ্চা মায়া বা ওর মায়ের কী দোষ ছিল? কেন ওদের অকালে চলে যেতে হলো? কেনই বা এখনও বাড়িতে কোনো মেয়ে সন্তান হলে তাদের গায়ের রং নিয়ে এভাবে কথা শুনতে হয়? আমি জানি এর উত্তর আমাদের কারো কাছেই নেই। আসলে বর্তমান প্রশাসন ফেমিনিস্টদের পক্ষে, কিন্তু অসহায় নারীদের পক্ষে নয়। হয়তো আমি ঘটনাটা সাজিয়ে গুছিয়ে লিখতে পারিনি, তুমি তোমার মতন করে শুনিও। ইতি, পায়েল।
সত্যি এখনকার দিনেও কিন্তু মেয়ে হওয়া নিয়েও অনেক মহিলাকেই অনেক বিপদের সম্মুখীন হতে হয়, অনেক অত্যাচারের সম্মুখীন হতে হয়। কিন্তু মেয়ে হওয়াটা বা ছেলে হওয়াটা কিন্তু কারোরই হাতে নাই, এবং মেয়েদের তো নাই, কারণ মেয়েদের শুধুমাত্র একটাই ক্রোমোজোম থাকে। যারা সায়েন্টিফিক বিষয়টা জানে না তারাই একমাত্র ভাবে যে হয়তো মেয়েটার কারণেই মেয়ে বাচ্চা হয়েছে, কিন্তু আদতে দোষটা কারোরই না। কিন্তু দোষ যদি দিতেই হয় সেটা পুরোপুরি ছেলেদের দোষ। আর তার থেকেও বড় কথা, ছেলে মেয়ে নিয়ে কী পার্থক্য? একটা সুস্থ বাচ্চা জন্ম হলেই হবে, একটা হেলদি বাচ্চা যদি আমাদের এই পৃথিবীতে আসে তাহলেই হবে। মানে মানুষের মাইন্ডসেট এখনও সেই আদিকালে পড়ে আছে। সত্যি মানে ভাবলেও খুব খারাপ লাগে। এরকম যদিও শহরের দিকে কম, কিন্তু গ্রামের দিকে তো এখনও পর্যন্ত মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। মেয়ে হলো কিনা ব্যাস বাড়ির বৌমার উপর অত্যাচার শুরু। মানে এটা খুবই প্যাথেটিক একটা বিষয়। মানে এইসব লোককে কি বলবো। তার থেকেও বড় কথা, বাড়ির বউরা অত্যাচার করে। আরে বাবা, সে তো নিজেও একটা মেয়ে। যাই হোক, এগুলো নিয়ে বললে অনেক কিছু বেরিয়ে যাবে, দরকার নেই। আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এখনও যারা ঘটনা শেয়ার করবো কিনা ভাবছো তারা অবশ্যই শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। হ্যালো অমিতদা, আশা করি ভালো আছো। যদি ঘটনাটি তোমার ভালো লাগে তাহলে তোমার সুমধুর কণ্ঠে পাঠ করে শুনিও। আমি ভৌতিক কথা পরিবারের নিয়মিত শ্রোতা এবং তোমার একজন সাবস্ক্রাইবার। আমি ভৌতিক কথা প্রতিদিন শুনি ও আমার সাথে আমার মাও শোনে। আমি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বাসিন্দা। আমার নাম পায়েল ও আমার বনুর নাম দোয়েল। এই ঘটনাটি আমার বনুর সাথেই ঘটেছিল। এক বিয়েবাড়ি থেকে আসছিলাম, তখন রাত প্রায় 2টা কি 2:30টা। হঠাৎ চারিদিকে বাতাসে সব গাছপালা নড়তে শুরু করলো। তখন কিছুই বুঝতে পারিনি। তখন আমার বনুর কম বয়স হবে 2 বছর। তখন আমার বনু সবে অল্প অল্প হাঁটতে শিখেছে। হঠাৎ 5 দিন পর থেকে বনু চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ করে দিল। তখন খালি উঠোনে শুয়ে পড়তো, দাঁড়াতো না। মা কোলে নিলেই কান্নাকাটি করত, কোলে থাকতে চাইতো না। এমন করে কয়দিন যায়। মা এই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিল না। তারপর থেকে বনু খালি বমি করত। সেই সময় আরও একটা বিষয় হতো, বাড়িঘর দিয়ে না কেমন একটা আষ্টে পচা গন্ধ বের হতো। দিন দিন বনু শুকিয়ে যাচ্ছিল। ডাক্তার দেখানো হলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। উল্টে শরীর খারাপ করতে শুরু করলো। মা ভয় পেয়ে আমাদের গ্রামীণ হাসপাতালে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার সাথে সাথেই 2 পায়ে 2টো ইঞ্জেকশন পুশ করে রেফার করে দেয় জলপাইগুড়ি হাসপাতালে। পরে হাসপাতাল থেকে ফেরার সময় মা খেয়াল করলো যে শুধু 2 চোখ উল্টিয়ে দিচ্ছে বনু, মুখটা ভয়ঙ্কর হয়ে গেছে। মা এসব দেখে ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। মা তখন আমার দিদনের কাছে ফোন করে সব ঘটনা খুলে বলাতে তখন দিদন বলল, তুই তাড়াতাড়ি করে 2টো মেয়েকে নিয়ে এখানে চলে আয়। তারপর মা আমাদের নিয়ে মামার বাড়িতে চলে গেল। দিদান বনুকে দেখেই বলে দেয়, এর তো হাওয়া বাতাস লেগেছে। তখন দিদা আমার মা আর বনুকে নিয়ে এক কবিরাজের বাড়িতে যায়। সেই কবিরাজটি কালী ঠাকুরের ভরে বসত। বনুকে দেখে লোকটি বলল, ভালো করেছিস, ঠিক সময়ে এসেছিস। আর কদিন দেরি হলে আর এই মেয়েটাকে বাঁচাতে পারতাম না। তারপর আমাকে বাইরের একটা ঘরে বসিয়ে রেখে মা, দিদা আর বনুকে নিয়ে অন্য একটি ঠাকুর ঘরে চলে যাই। তার কারণ আমি তো তখন ছোট, তাই ঝাড়ানোর সময় বলে কোনো ছোট বাচ্চার সামনে রাখা উচিত না। তারপর ঘরের থেকে শোনা গেল মন্ত্র উচ্চারণের শব্দ, আর বনু সেই কান্না করছে। কবিরাজটি বলছে, এই তুই এই শিশুর শরীর থেকে চলে যা, না হলে আমি তোকে কিন্তু ছাড়ব না। আর বনু তো জোরে জোরে কান্নাকাটি করেই চলেছে। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু কিছুতেই থামে না। আর দাদুটা তো এই দিকে জোরে জোরে মন্ত্র পড়েই যাচ্ছে। হঠাৎ করে বনুর মধ্যে এক মহিলা কণ্ঠ বলে ওঠে, আমি যাব না, আমি যাওয়ার জন্য ওকে ধরিনি। যদিও আমি যাই তাহলে আমি বাচ্চাটাকে নিয়েই যাব। তারপর প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল। দাদুর অনেক জোরাজুরিতে আত্মাটি বলে, ঠিক আছে আমি এখন যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। তারপর সে চলে যায়। পরে কবিরাজ দাদুটি বলল,
আমি একটা তাবিজ দিচ্ছি, এটা যেন কোনো মতেই ওর শরীর থেকে না খোলে, না হলে ও কিন্তু আবার আসবে। আর এটা পরে মরা বাড়িতে যাওয়া যাবে না, ওই খারাপ জিনিসটা কিন্তু বুনুর সাথেই থাকবে। কিন্তু ঠিক এই ভুলটাই হয়ে গেল। যখন বুনুর বয়স 9 বছর, কোনোভাবে তাবিজটা খারাপ হয়ে যায়, মানে ছুত লেগেছে, নষ্ট হয়ে গেছে তাবিজটা। তারপর মা অনেক ভয় পেয়ে আবার সেই কবিরাজ দাদুর কাছে যায় বুনুকে নিয়ে। তখন দাদুটা মাকে বকা দেয় আর বলে, তোকে তো আগেই বলেছিলাম, তাও এই ভুলটা তোর হলো। ওর শরীরে আবার খারাপ জিনিসটা প্রবেশ করেছিল। যাক, একটা তাবিজ দিলাম, এরপর যদি তাবিজটা খুলে যায় বা ছুত লাগে তাহলে ওকে আর বাঁচানো যাবে না। এখনও বুনু মাঝে মাঝে কেমন যেন হয়ে যায়। এখন আমার বুনু আর 5 জন মানুষের মতো কথা বলতে পারে না। ও এখন কেমন যেন হয়ে গেছে, জানি না ওকে আমরা বাঁচাতে পারবো কি না। আমি ঘটনাটি গুছিয়ে লিখতে পারিনি, তুমি একটু কারেকশন করে নিও। বিশ্বাস করবে কিনা দাদা জানি না, এই ঘটনাটা সম্পূর্ণ সত্যি। ঘটনাটা যদি শোনাও তাহলে আমি এবং আমার মা খুবই খুশি হব। আমি 10ম শ্রেণীর ছাত্রী। ধন্যবাদ। আর জানো, আমি ভূত প্রেতে খুব ভয় পাই, তবু আমি ভৌতিক কথা প্রতিদিন শুনি। ভৌতিক কথা আরও বড় হোক, যাতে আমরা সকলে আরও ঘটনা শুনতে পারি। আর তুমিও ভালো থেকো অমিতদা ভাই, থ্যাংক ইউ। সত্যি, একটা ছোট্ট ভুল মানুষের জীবনকে পুরোপুরি শেষ করে দিতে পারে। আজকের এই ঘটনার মাধ্যমে আমরা সেটাই বুঝলাম। একটা ছোট্ট হাওয়া লাগা থেকে শুরু করে কীরকম বিষয়টা হয়ে গেল, মানে ভাবতেও খারাপ লাগছে যে একটা বাচ্চা মেয়ে ছোটবেলা থেকে এসব সাফার করছে এবং এখনও সে পুরোপুরি সুস্থ নয়। এইসব ঘটনা শুনলে মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। যাই হোক, আমি বলবো না ঘটনাটা তোমাদের কেমন লেগেছে, কারণ এরকম ঘটনা শুনলে মনটা সত্যি খারাপ লাগে। আর ঘটনাটা শোনানোর একটাই উদ্দেশ্য, যাতে লোক সচেতন হয়। এরকম হাওয়া বাতাস থেকেও যে এমন কিছু হতে পারে সেটা লোকে যেন বোঝে। যাই হোক, তবুও বলবো, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না, অবশ্যই এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো দাদা ভাই, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো আর আমাদের ভৌতিক কথা ফ্যামিলির সবাই ভালো আছে। আমি রিয়া, মিষ্টুটা আমার ডাক নাম। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখছি। আমার শ্বশুরবাড়ি বনগা লাইনে কাঞ্চাদহ গ্রামে, আর আমার বাপের বাড়ি আমাদের প্রিয় নেহাদির বাড়ির খুব কাছে। ঘটনাটা আমার মায়ের মামি যিনি সম্পর্কে আমার মামি দিদুন, উনাকে নিয়ে। মামি দিদুন অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, একদম বিছানা শয্যা। আর আমার মামি দিদুনের 4টি ছেলে, একটা মেয়ে। উনার মেয়ে মানে আমার মাসিমণি 8 বছর আগে সুগার ফল্ট করে মারা গেছেন। এবার ঘটনায় ফিরে আসি। তো দিদুন খুব অসুস্থ ছিল বলে উনার ছোট ছেলে রাগ করে দিদুনকে বলে, ধুর, মরেও না, ভালোও হয় না, নিজেও কষ্ট পাচ্ছে আর আমাদেরও কষ্ট দিচ্ছে, বলে মামা অফিসে চলে যায়। দিনটি ছিল 18/12/2024। মামা অফিসে পৌঁছতেই ফোন আসে যে দিদুন মারা গেছে। সে কথা শুনে মামা সাথে সাথে স্ট্রোক করে। একদিকে লাশের গাড়ি যাচ্ছে শ্মশানে, আর একদিকে অ্যাম্বুলেন্স যাচ্ছে তার ছেলেকে নিয়ে হাসপাতালে। মামা এইটা ভেবে শক করে যে আমি মরতে বললাম বলেই কি মা মারা গেল। দিদা মারা যাওয়ার 20 দিন বাদে আমার মামা মারা যায়। তো আমি আমার ভাই আমার নিজের মামা মামিকে দেখতে যাই। যেহেতু লাশ আনতে আনতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই তখন আমার খুব খিদে পায়। তাই রাস্তায় গিয়ে দেখি এক জায়গায় খাসির চর্বি দিয়ে ঘুগনি বিক্রি হচ্ছিল। তো সেটা আমি খেয়ে ফেলি। সেটাই আমার বড় ভুল ছিল। যখন লাশ বাড়ি আসে তখন না আমার গাটা খুব ভারী হয়ে যায়। আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, আমার মামি দিদুনের বাড়ি শ্যামনগরে। তো আমরা যখন কল্যাণী রোড দিয়ে বাড়ি ফিরি তখন প্রায় রাত 11টার মতন বাজে। তখন আমার মনে হচ্ছিল যে কে যেন আমার কানের কাছে এসে বলছে, কিরে মোনা, তুই আমাকে না দিয়ে ঘুগনিটা খেতে পারলি? খুব টেস্টি ছিল ঘুগনিটা, বল আমাকে দে, আমিও খাবো। আর আমার মামারা আমাকে মোনা বলে ডাকতো। তখন আমি খুব ভয় পেয়ে যাই।
আমি কাউকে কিছু বলি না। জানুয়ারির ওই ঠান্ডাতেও আমি ঘেমে গিয়েছিলাম। আরও একটা ভুল করি, যেহেতু বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই আমার মা আমাকে স্নান করতে দেয়নি, কারণ আমার সাইনাসের প্রবলেম আছে। আমি জামা কাপড় চেঞ্জ করে ঘরে গিয়ে চোখ বন্ধ করে শুধু মামাকেই দেখতে পাই। মামা বলছে, কিরে মোনা, আমাকে দে, আমি খাবো, অনেক খিদে পেয়েছে আমার, আমি খাবো, দেবো না? সে রাতে আমার খুব জ্বর আসে। তখন আমার একটা পিসি যে কালিমার সাধক, সে আমাকে দেখে বলে, ও নজর লেগেছে, ও বড় ভুল করেছে, মরা বাড়ি গিয়ে খাসির চর্বি দিয়ে ঘুগনি খেয়ে। আরও একটা ভুল করেছে, বাড়ি এসেও স্নান করেনি। তারপর আমার ওই পিসি আমাকে ঝাড়িয়ে হাতে একটা মাদুলি পরিয়ে দেয় আর বলে, যতদিন না ওনার শ্রাদ্ধ শান্তি না মিটছে হাতে পড়ে থাকতে। এখন আমি ভালোই আছি। আর দাদাভাই, আর একটা কথা বলি, আমার যে মামা মারা গেছেন, তার ছোট্ট একটা 9 বছরের মেয়ে আছে। তোমরা সবাই তার জন্য আর আমার মামির জন্য প্রার্থনা করো, কারণ এই একটা বছরে আমি সব হারিয়েছি। 2023 থেকে 25শে ডিসেম্বরের মধ্যে মামি তার একমাত্র দিদাকে হারিয়েছে। সুগার ফল্ট করে উনি মারা গিয়েছিলেন। মামির বাবা স্ট্রোক করে বিছানা শয্যা। আর এই 25 সালের 6 জানুয়ারি মামি তার শাশুড়ি মাকে হারান। মামি তার ভালোবাসার সব মানুষকে হারিয়ে ফেলেছেন। এখন মামির পাগলের মতন অবস্থা। সত্যি মামির জন্য খুব খারাপ লাগে। ভগবান এতটা নিষ্ঠুর কিভাবে হলেন, একটা মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নিল। শেষে একটাই কথা বলবো, অনেক অনেক ধন্যবাদ দাদা, আমার ঘটনাটা 660 নম্বর এপিসোডে শোনানোর জন্য। আর যারা শোনোনি তারা এক্ষুনি গিয়ে শুনে নাও। আমার এই ঘটনাটা খুব একটা ভয়ানক না হলেও সামাজিক কিছু কথা রয়েছে। এই বলেই শেষ করলাম। ভালো থেকো অমিতদা, আমাদের ভৌতিক কথা পরিবার যেন বড় হয়। আমি বড় মার কাছে এটাই প্রে করব। তুমি অনেক দূরে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দারুণ একটি এপিসোড। আশা করছি 3টি ঘটনাই তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। একটা কথা মাথায় রাখবে, ঘটনা যে সবসময় ভয়ের হবে সেটা কিন্তু একদম না। এখানে আমরা সত্যি ঘটনা শুনতে এসেছি। এখানে আমরা কোনো অতিরঞ্জিত বানানো ঘটনা শুনি না, আর সেটা সবাই জানে। আর আমরা সবসময় সেটারই চেষ্টা করি। তো আর একদম কথা বাড়াবো না, এবার আমরা শুরু করব শাউট আউট পর্ব। তার আগে তোমরা যারা যারা লাইক কমেন্ট করোনি অবশ্যই করে দাও। তো শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রোহিত স্টার, সেকেন্ড কমেন্ট করেছে সাব্বির আলী, থার্ড কমেন্ট করেছে সোমা রয়। 3জনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে আর লিখেছে এসে গেছি, একদম গো। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ বিশ্বাস, বিশ্বজিৎ দাস, অনিমেষ দাস, গীতা গোস্বামী, বান্টি ঘোষ, পল্লব মান্না, লক্ষ্মণ সর্দার, অনন্যা ভৌমিক, প্রিয়াঙ্কা নস্কর, তন্ময়, নানু বেরা, শুভাশিস মাঝি, দিশা বালা, রেখা পাসমান, পাপড়ি দোলা, মিঠু মিশ্রা, মণি সাহা দোয়েল, যুথিকা মাকাল, নন্দিনী রয়, অক্ষয় অধিকারী, প্রভাত কেশরী, রশ্মিতা দাস লিখেছে হ্যালো ভাই, আজ তাড়াতাড়ি চলে এলাম। আমি তোমাকে একটা ঘটনা পাঠিয়েছি, সেটা আমার মার সাথে ঘটেছিল। আশা করছি খুব তাড়াতাড়ি তোমার গলায় শুনতে পাবো। তাই নাকি গো? একবার আমাকে টেক্সট করে দাও না গো। তারপরে কমেন্ট করেছে মায়া সরকার, লিখেছে অনেকদিন পর কমেন্ট করলাম। হ্যাঁ গো, তাই দেখছি। তারপরে কমেন্ট করেছে দীপিকা দে, অনন্যা সর্দার, কৃষ্ণা বসাক, নাদিম হাসান লিখেছে আমি একজন ট্রাক ড্রাইভার, আমি এখন শিলিগুড়ির হাইওয়েতে ড্রাইভ করতে করতে আপনার ঘটনা শুনছি। থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে শুভম, লিখেছে হ্যালো দাদা, এসে গেছি আবারও। আমার ছোট্ট মেয়েও আপনার ভৌতিক কথার ভক্ত, ওর নাম আকশা, একবার হ্যালো করে বলবেন। হ্যালো আকশা। তারপরে কমেন্ট করেছে আশিস কোলে, সুমিত ঘোষ, সোনাই সর্দার, সুপর্ণা মুখার্জি, তন্ময় সরকার, লাভলি হালদার, মৌসুমী মণ্ডল লিখেছে এই ঠান্ডায় তোমার ঘটনা জমে গিয়েছে। আমার নাম মৌসুমী, আমার নামটা একবার নিও, তোমার ঘটনা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে নীলাদ্রি ভট্টাচার্য, সঙ্গীতা পাল, কুমার সর্দার, বিমল, বিদ্যুৎ সাহা, স্বপ্না বাজেল, প্রভাতী চৌধুরী, অয়ন হালদার, সুমন চক্রবর্তী, গৌরাঙ্গ মাইতি, শুভজিৎ করগুপ্তা, পিঙ্কি বড়ুয়া, সন্দীপ হোর, ইন্দ্রাণী রায় লিখেছে খুব ভয়ের ছিল ভাই, আর লম্বা মতন যাকে দেখা গেল সেটা জিন ছিল, আমাদের স্কুলে ভূত ছিল। থাম্বনেলের পিকচার আর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুব ভালো হচ্ছে অমিত। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা, লিখেছে প্রচণ্ড ঠান্ডায় লেপের নিচ থেকে সকাল সকাল ভৌতিক কথা শুনছি ভাই, ত্রিপুরা থেকে আমি মনিকা। একদম দিদি। তারপরে কমেন্ট করেছে মিরাজ এসকে, লিখেছে আমি এখন কেরল থেকে শুনছি,
এখন ভোর 5টা। দাদা, আপনার সাথে দেখা করার আমার বড় ইচ্ছে। একবার দেখা হলে খুব ভালো হতো। লাভ ইউ বস। থ্যাংক ইউ। দেখবো গো, চেষ্টা করব অবশ্যই। তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, মলয় চক্রবর্তী, বিশ্বজিৎ চৌধুরী লিখেছে, খুব ভালো লাগলো এই ঘটনাটি। আমি দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থেকে শুনছি। আচ্ছা, খুব কাছেই গো। প্রতিরাম থেকে আমার বাড়ি মোটামুটি আধা ঘন্টা যেতে লাগে। যাই হোক, আশা করছি আজকের এই এপিসোডটা তোমাদের প্রতিদিনের মতোই ভালো লেগেছে। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।